প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন জানালেন সিইসি। রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তুহিন হত্যাকাণ্ডে প্রধান আসামি কেটু মিজান সহ 7 জনের 2 দিন করে রিমান্ড। বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ। শুধু পরিবর্তন নয়, ভালো কিছু চায় দেশের মানুষ, মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের মাঝে গণতন্ত্রের চর্চা বাড়ানোর তাগিদ। ছাত্র রাজনীতি বন্ধ নয়, কল্যাণকর করার তাগিদ ঢাবির বিভিন্ন সংগঠনের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি পূরণ করবে কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জে সোনামুচি স্থলবন্দর রাজস্ব ঘাটতি 214 কোটি 61 লাখ টাকা। অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমেছে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের আশার আলো দেখছেন না ইউক্রেনবাসী। যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে ভূখণ্ড হাতছাড়া নয়। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে ভাগ্য নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ মুখোমুখি। খেলা শুরু বিকেল 3টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিকে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে শনিবার বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে তিনি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি, দেখবেন আপনারা। এর আগে সকালে এক মত বিনিময় সভায় তিনি বলেন, নানা কারণে বিগত 3 নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, তাই এবার ভোটারদের আস্থা বাড়িয়ে কেন্দ্রমুখী করা সহ বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার কথা জানান সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের এবার দায়িত্ব দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের নির্বাহী ক্ষমতা দেয়া হবে। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ, সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। নির্বাচনের আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আশা করছেন সিইসি। জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও শঙ্কা জানান প্রধান নির্বাচন কমিশনার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধন্যবাদ। গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেটু মিজান সহ গ্রেপ্তার 7 আসামিকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ট্রাফে ফেলে সর্বোচ্চ লুটে নেওয়া চক্রের সদস্য স্বাধীন তুহিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপকমিশনার রবিল হাসান জানান, কেটু মিজান ও তার স্ত্রী এবং স্বাধীনকে ভবানীপুর থেকে এবং আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আলামিন, শাহজালাল, ফয়সাল এবং সুমনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা সবাই ছিনতাই সহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার স্বাধীন তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং
যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সিসি ক্যামেরা ফুটেজ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সে এটাতে জড়িত ছিল। বাকিরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত এখনো চলমান রয়েছে, আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। সাংবাদিক তুহিন হত্যার রহস্য জানতে গ্রেপ্তার 7 আসামিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িত অন্যদের ধরতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং আমরা অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় 15 দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি নাজমুল করিম খান। শনিবার সকালে জিএমপি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডিআইজি নাজমুল বলেন, জুলাই আন্দোলনের কারণে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বেকার হয়েছে, যা অপরাধ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার করা হয়। সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি, সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেন বক্তারা। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। নানাভাবে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলায়। দুঃখজনকভাবে সাংবাদিক হত্যা না থাকার কারণ হচ্ছে সরকারি মদদে সন্ত্রাস চলছে। এই প্রতিবাদ যদি অব্যাহত থাকে, অবশ্যই সাংবাদিকের হত্যার বিচার আমরা পাবো ইনশাল্লাহ। কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আজকে রাষ্ট্রে যখন সাংবাদিকরা নিরাপদ নাই, তখন আসলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, তুহিন হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই, যে মাস্টার মাইন্ডে জড়িত থাকুক না কেন, যে বিষয়ে থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই রাষ্ট্রকে। তুহিন হত্যাকাণ্ড এটা রাষ্ট্রের একটা বিচারহীনতার একটা বহিঃপ্রকাশ। মৌলভীবাজারে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষার দাবি জানানো হয়। পিরোজপুর ও নওগাঁর মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মত প্রকাশের জন্য বড় হুমকি বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া সাতক্ষীরা, মাদারীপুর, জয়পুরহাট, জামালপুর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর সারা দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। আলী আক্কাস আকাশের রিপোর্ট। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ড্যাবের চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পর সারা দেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন
ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন। এই সকল মানুষগুলো, চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি হবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থে যেন দেশের জন্য কাজ করেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন সেই অবস্থা তৈরি করবেন। দেশের পারস্পরিক হিংসা জিজ্ঞাসার মাধ্যমে যে কালচার তৈরি হয়েছে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। যুগপৎ আন্দোলন শরিক দল ও জোটের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত গুলশান চেয়ারপারসন অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় 18 দল ও জোটের নেতৃবৃন্দ সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরাও অংশ নেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুও উপস্থিত ছিলেন। কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু বের করে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে তা জনগণ ভালোবাসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময়ে তিনি আরও বলেন, সদ্য ফোটা একটি রাজনৈতিক দল যারা এখনো রাজনৈতিক অবয়বে আসতে পারেনি তারা রাষ্ট্র পরিচালনাকে মনে করছে অ্যাডভেঞ্চার। তারা উদ্দেশ্যমূলকভাবে বিএনপির অনবরত বদনাম করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। হলে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান তিনি। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি না রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল আছে। সিদ্ধান্ত কার্য করে রোড ম্যাপের তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপাচার্য। আজকে তো আমরা গতকালকে তো আমরা 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোতে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা এক ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার কথা বলল ছাত্র শিবির। আবাসিক বা একাডেমিক কেন্দ্রিক ছাত্র রাজনীতি বা না রাখার পক্ষে গণ অধিকার পরিষদ। সব ছাত্র রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত করার প্রস্তাবও আছে নেতাদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পাল্টা কর্মসূচি হিসেবে শনিবার বিকেলে ক্যাম্পাসে তালি মিছিল করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ ছাত্রদলের। বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে,
এটি একটি ষড়যন্ত্রের অংশ। রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে। হল ও একাডেমিক এরিয়া রাজনীতি ক্যাম্পাসে আবারও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনবে বলে আশঙ্কা ছাত্র অধিকার পরিষদের। সংগঠনের নিয়ন্ত্রণ ক্যাম্পাসের বাইরে থেকে কোনো বৃহৎ রাজনৈতিক দলের কেউ যদি করে, তাহলে সে যখন নির্দেশ দিবে তখনই তো আবার ঠিক আছে সেই আপনার হচ্ছে সাদ্দাম ইনানদের মতো, সৈকত সয়নদের মতো অন্যরা আমাদের উপর হামলে পড়বে। ঠিক ক্যাম্পাসে আর একটা ছাত্রলীগ তৈরি হবে। হল রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই জানিয়ে ছাত্র শিবির জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া। আর বাম সংগঠনগুলো কমিটির তালিকা প্রকাশে গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা। এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে। ফলে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে সিনেট সিন্ডিকেটের মাধ্যমে মূলত এই সিদ্ধান্ত নিতে হয়, এবং এইটা আসলে যে সিদ্ধান্ত নিতে পারে যেটা হলো এখতিয়ারভুক্ত যতটুকু আছে ততটুকু। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বন্দোবস্তের দাবি ছাত্র ফেডারেশন সহ কয়েকটি দলের। সাধারণ শিক্ষার্থী যারা, তাদের সেন্টিমেন্ট, তাদের যে মতামত, সেটাকে গুরুত্ব দিয়ে এখন আমাদের সবার একটা সামাজিক একটা চুক্তিতে, ক্যাম্পাসের একটা চুক্তিতে আসা প্রয়োজন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালিয়ে ১,১০০-র বেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেটে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল ও চাকু সহ প্রায় ১,১০০-র অধিক ধারালো অস্ত্র উদ্ধার করে তারা। শনিবার রাতে নিউ মার্কেটের 3টি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী সদস্যরা। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে 9 জনকে আটক করা হয়। এই বিষয়ে রাতেই সরওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 23-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র। এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে, এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান আরও চলবে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই। আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। এ সময় ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। আপনারা কেউ এই ধরনের সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। সাবেক সরকারি কর্মকর্তা ABM আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব। বিবৃতিতে বলা হয়েছে, প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে শুক্রবার এক অনুষ্ঠানে দাবি করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। মন্ত্রিপরিষদ সচিবের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দুই ২০২৪-২৫ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে ২১৪,৬১,১২,০০০ টাকা। ফল, কৃষিপণ্য,
পাথরসহ বিভিন্ন অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমায় রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি আমদানিকারক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। তারেক রহমানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2024-25 অর্থ বছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে অস্থিতিশীল হয়ে পড়ে সারা দেশ। সরকার পতনের পর সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ভারতের মধ্যে। এর প্রভাব পড়ে আমদানি রপ্তানি কার্যক্রমেও। গেল অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214 কোটি 61 লাখ টাকা। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, পুরো অর্থ বছর জুড়েই ছিল অস্থিতিশীল পরিস্থিতি। এমনকি দুই দেশের সম্পর্কের অবনতি, ডলার সংকটে চাহিদা মতো পণ্যের অর্ডার দিতে না পারা, ব্যবসায়ীদের ভিসা না দেয়া ও রাজনৈতিক সংকটে সোনা মসজিদ স্থলবন্দরে গতি কমেছে আমদানি রপ্তানিতে। বর্তমান সময়টাতে বেশি মানে গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের উপরে পরিণত হয়েছে। অনেক দিন ধরে ফল বন্ধ, ফল আমদানি করতে হচ্ছে না। নানা রকম জটিলতার কারণে এখানে আমদানিকারক নিরুৎসাহিত হচ্ছে। পট পরিবর্তনের পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা একটু অবনতি ঘটেছে। তারপরে আনুষ্ঠানিক পরিবেশের জন্য হচ্ছে না। আশা করি যে সবারই আন্তরিকতা থাকলে ইন ফিউচার বা খুব শর্ট টাইমে না হলেও আশাবাদী যে আমরা এটা ঠিক হয়ে যাবে। ডলার সংকট ছিল, $102 এলসি করলে $125 পেমেন্ট করতে হয়েছে। এইভাবে ইম্পোর্টারগুলো আমাদের অনেক মায়ের খেয়ে গেছে। বর্তমান সরকারের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কারণে রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি কাস্টমস কর্মকর্তাদের। আলু, পেঁয়াজ ও গুড় সহ কৃষিপণ্য না আসায় রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে দাবি তাদের। সরকার খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর দাম বেশি থাকার কারণে আমদানি বেশি ছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে এগুলো আমদানি করা লাগছে না, ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ থেকে। এটা একটা কারণ। সোনা মসজিদ স্থলবন্দরে 1122 কোটি 41 লাখ 59 হাজার টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 907 কোটি 80 লাখ 47 হাজার টাকা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও উৎপাদন খরচ বাড়ার অভিযোগ তাদের। আমন চাষে পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়ার দাবি কৃষি বিভাগের। হারুনুর রশিদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দিনাজপুর বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক শুকুর আলী কদিন আগে সেচ মেশিনের সাহায্যে জমিতে পানি দিয়ে ধানের চারা রোপণ করেন। চলতি মৌসুমে 3 বিঘা জমিতে ব্রি 51 জাতের ধান আবাদ করেন এই কৃষক। বৃষ্টি এবং আবহাওয়া উপযোগী থাকায় কিছুটা স্বস্তিতে আছেন। তবে বেশিরভাগ কৃষকের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বেশি, কিনতে হিমশিম খেতে হচ্ছে। এই বিষয়টা দেখুক এবং গুরুত্বরে তাক দেখার দরকার, একটা কৃষক যাতে মারা না যায়, কৃষক যাতে একটু লাভবান হয়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সারের দামটা যদি একটু কমায় তাহলে আমাদের কৃষি খুশি উঠে যায়। যখন আমরা এই ধান বাড়ার আগে এই খরচটা বেশি হয়ে যায় পোকার আক্রমণের জন্য। উদ্যমুখী দাম এই তুলনায় আমাদের পোষায় না আর কি। সামান্য কোনো মতে আমরা চলতে পারি এই আর কি, এর থেকে বেশি কিছু লাভজনক হয় না। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। দিনাজপুর জেলায় এবছর রোপা আমনে 2,60,860 হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এই মৌসুমে সবচেয়ে যেটি উপকরণ দরকার, এখন কৃষকদের সার প্রয়োজন হবে। আমরা সার ব্যবস্থাপনাকে সঠিক রাখার জন্য সুষম মাত্রায় যাতে সার প্রয়োগ করে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের দাম অতিরিক্ত নিয়েছে অভিযোগ আসে নাই। কৃষি পণ্য সহজলভ্য করা গেলে আমন চাষে কৃষকরা আরও বেশি উদ্বুদ্ধ হবেন বলে আশা কৃষি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে হরিণ নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। হরিণ উদ্ধারে তদন্ত করছে পুলিশ। শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে প্রায় 10 বছর যাবৎ ময়ূর, খরগোশ ও হরিণ সহ নানা প্রজাতির প্রাণী পালন করছে জেলা প্রশাসন, যা দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ।
গেল 3 আগস্ট দুর্গাসাগরে খাঁচাবন্দি থাকা 13টি হরিণের মধ্যে একটি হরিণ নিখোঁজ হয়ে যায়। দায়িত্বে অবহেলা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে হরিণ নিখোঁজ হতে পারে বলে দাবি করছেন দর্শনার্থীরা। অনেক দর্শনার্থীরা আসেন ঘুরতে, তো এখানে যে অবস্থায় আছে জায়গাটা, হরিণগুলো বিগত দিনে যেভাবে ছিল এটা কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখানে আরো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত। কর্তৃপক্ষই বলতে পারবে আসলে এই জিনিসগুলো কোথায় যাচ্ছে না কোথায় গায়েব হচ্ছে, দায়বদ্ধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা তো নাই, সিসি ক্যামেরা তো এখন দেখা যায়, আগে ছিল এখন তো নাই। দায়িত্বে অবহেলা আর দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকায় হরিণ নিখোঁজের ঘটনায় কাউকে শনাক্ত করতে পারছে না জেলা প্রশাসন। সকালে খাবার দেয়, সারাদিন পরিচর্যা করে, সন্ধ্যার সময় তালা মারিয়া চাবি জমা দিয়া ও রাতে এখান থেকে চলে যায়। পরদিন আর এক গ্রুপ আসে, তাদেরকে তারা বুঝাই দেয়। ওই বুঝাইতে গিয়ে দেখছে যে হরিণ একটি নাই। তো এই পর্যন্ত আমরা জানি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই তাৎক্ষণিক, এবং আমি নিজে এবং সাথে জামাল স্টাফ তাকে নিয়ে আমি থানায় যাই, জিডি এন্ট্রি করি। দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকার কথা স্বীকার করে তদন্তের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সঙ্গে হরিণ নিখোঁজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সিসিটিভি যে ক্যামেরাটা নষ্ট, অনেকদিন ধরে নষ্ট বলতেছিল। পুলিশের মতো তদন্ত করতেছে, আমরা চেষ্টা করতেছি ফাইন্ড আউট করার জন্য, অপরাধীকে ধরার জন্য। জানার সাথে সাথে থানায় জিডি করা হয়েছে এবং ইউনো এবং থানার ওসি আসছে গিয়েছে ওখানে তদন্ত করতে এই বিষয়টা নিয়ে। না এটা বললাম জিডি করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা করা হবে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে পালিত প্রাণীদের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান দর্শনার্থীদের। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন আয়োজন। এদিকে সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1924 সালের 10 আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। তার পিতা মোহাম্মদ মেসের আলী ও মাতা মোসাম্মদ মাজু বিবির দেওয়া নাম ছিল লাল মিয়া। SM সুলতান তার জীবনের মূল সুরছন্দ খুঁজে পেয়েছিলেন চিত্রশিল্পে। 1950 সালে ইউরোপের যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। সুলতানের শিশু স্বর্গের আর্ট স্কুলে চিত্রাঙ্কনের প্রতি যোগ রয়েছে শিশুদের। হতে চায় সুলতানের মতো বরেণ্য শিল্পী। আমাদের এখানটায় ফল ফুল এবং নানা ধরনের ছবি আঁকা শেখায়। আমি বড় হয়ে SM সুলতানের মতো একজন চিত্রশিল্পী হতে চাই। 2 বছর ধরে ছবি আঁকা শিখি। আমি অনেক দৃশ্য আঁকা শিখছি। আমি এর আগে কিছু পারতাম না, এখানে এসে আমি অনেক গর্বিত বোধ করতেছি। শিল্পীর সংগ্রহশালা ঘিরে পর্যটন কেন্দ্র করার দাবি ঘুরতে আসা দর্শনার্থীদের। আমাদের এই নড়াইলকে ঘিরে SM সুলতানকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে সুলতানের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য। কিন্তু আজও সেটা বাস্তবায়ন বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয় সেই জন্য সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সবসময়। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতান এর এই শিশু স্বর্গ এবং যে সংগ্রহশালা আছে এটাকে চাই যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে আবেদন জানায়। শেখ মোহাম্মদ সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। SM সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। বরেণ্য এই শিল্পীর জন্মদিন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে নড়াইল জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।